সালে পেট্রোল গাড়ি কিন্তু বন্ধ হচ্ছে না। ইউরোপের সিদ্ধান্তে তোলপাড়। আজকে আমরা কথাবার্তা বলবো এই বিষয় নিয়ে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবচেয়ে ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো অটোমোবাইল দুনিয়া থেকে আজকের সবচেয়ে বড় খবরটি হলো পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মৃত্যু এখনই হচ্ছে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ইউরোপীয় ইউনিয়ন তাদের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে, যেখানে বলা হয়েছিল 2035 সালের পর আর কোনো কম্বাসন ইঞ্জিন বা ধোঁয়া নির্গমনকারী গাড়ি বিক্রি করা যাবে না। এতদিন ধরে আমরা শুনেছিলাম যে ইলেকট্রিক কার বা ইভির ভবিষ্যৎ, আর পেট্রোল গাড়ি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। কিন্তু সম্প্রতি এক সিদ্ধান্তে পুরো খেলার মোড়ই কিন্তু ঘুরে গেছে। ভলভো বা কিয়ার মতো কোম্পানিগুলো এই সিদ্ধান্তে ক্ষিপ্ত, আবার টয়োটা, বিএমডব্লিউ বা ভক্সওয়াগনের মতো জায়ান্টরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন ইউরোপীয় ইউনিয়ন এই টার্ন নিল, কেন টয়োটা এতদিন ধরে যা বলেছিল তা আজ সত্যি প্রমাণিত হচ্ছে, আর এই সিদ্ধান্তের ফলে আমাদের মতো সাধারণ বাইকার বা ড্রাইভারদের জন্য ভবিষ্যতে আসলে কি অপেক্ষা করছে। পুরো বিশ্লেষণটি কিন্তু মিস করবেন না। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় ঢোকার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ইউরোপীয় কমিশন এর আগে ঘোষণা করেছিল যে 2035 সাল হবে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা আইসিই গাড়ির শেষ বছর। তাদের পরিকল্পনা ছিল 2035 সালের পর ইউরোপে যত নতুন গাড়ি বিক্রি হবে তার সবই হতে হবে 100% ইলেকট্রিক, অর্থাৎ পেট্রোল, ডিজেল বা হাইব্রিড কোনোটাই আর শোরুমে থাকতেই পারবে না। এই ঘোষণার পর থেকেই গাড়ি কোম্পানিগুলোর মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কে কত দ্রুত তাদের লাইন আপ ইলেকট্রিক করতে পারে তার একটা অ্যাগ্রেসিভ প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি নতুন প্যাকেজ প্রস্তাব করেছে, যেখানে বলা হয়েছে না, 2035 সালের পরেও পেট্রোল ইঞ্জিন বা হাইব্রিড গাড়ি টিকে থাকবে, তবে কিছু শর্ত সাপেক্ষে। আর এখানেই তৈরি হয়েছে এক বিশাল বিভাজন। গাড়ি কোম্পানিগুলো এখন দুই ভাগে বিভক্ত। প্রথমে কথা বলি তাদেরকে নিয়ে যারা এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। এই তালিকার শীর্ষে আছে সুইডিশ কোম্পানি ভলভো। ভলভো গত কয়েক বছর ধরে তাদের পুরো বিজনেস মডেল পরিবর্তন করে ফেলেছিল শুধুমাত্র ইলেকট্রিক গাড়ির উপর ভিত্তি করে। 2021 সালের মার্চ মাসে ভলভো ঘোষণা দিয়েছিল যে তারা এই দশকের শেষেই পুরোপুরি ইলেকট্রিক হয়ে যাবে, যদিও 2024 সালের সেপ্টেম্বরে তারা পিছু হটে বলেছিল যে প্লাগ ইন হাইব্রিডগুলো 2030-এর পরেও কিছুদিন থাকবে। তবুও তাদের মূল লক্ষ্য ছিল ইভি। এখন যখন ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে কম্বাসন ইঞ্জিন 2035-এর পরেও থাকবে, ভলভো কিন্তু সেটা মেনে নিতে পারছে না। আমি নিজে হইলে কিন্তু বাইনা নিতাম না। কিরে ভাই, আপনারা বললেন এই কথা, আমি সেই অনুযায়ী আমাকে প্রস্তুত করে ফেললাম, বিনিয়োগ করে ফেললাম, এখন আবার সুর বদলায় ফেলতেছেন। রাগারি কথা, খ্যাপারি কথা। ভলভোর একজন মুখপাত্র অটোমোটিভ নিউজ ইউরোপকে বলেছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে, যা আগামী বছরগুলোতে ইউরোপের প্রতিযোগিতামূলক ক্ষমতাকে নষ্ট করে দেবে। ভলভোর যুক্তি কিন্তু খুবই পরিষ্কার। তারা বলছে, আমরা 10 বছরেরও কম সময়ে একটি পূর্ণাঙ্গ ইভি পোর্টফোলিও তৈরি করেছি। আমরা যদি পারি, অন্যরাও পারত। অর্থাৎ তারা মনে করে যারা এতদিন ইভির পেছনে টাকা ঢালেনি তারা এখন অন্যায্য সুবিধা পাবে। ভলভোর মতো একই সুরে কথা বলছে কিয়া। কিয়ার ইউরোপীয় সিইও মার্ক হেদ্রিস গত 2025-এর আগস্ট মাসে একটি গণমাধ্যমকে বলেছিলেন যে ইভির রাস্তা বন্ধ করলে তাদের বিশাল ক্ষতি হবে। তার ভাষায়, আমাদের সামনে ইলেকট্রিক গাড়ির বন্যা আসছে। এখন যদি হঠাৎ করে আমাদের ইভি লঞ্চ করা বন্ধ করতে হয় বা স্লো করতে হয়, তবে এটি আমাদের জন্য একটি বিশাল আর্থিক ক্ষতির কারণ হবে। সহজ কথায়, যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে শুধুমাত্র ব্যাটারির ফ্যাক্টরি বানাতে, তারা এখন এই ইউটার্নে একেবারে কিন্তু হতাশ। আমিও হতাশ। এত টাকা ঢাললো,
এই কাজ করলো সেই কাজ করলো, এখন ইউরোপীয় ইউনিয়নের এই টার্ন, সত্যি আমি নিজেও কিন্তু হতাশ। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ভলভো এবং কিয়া মাইনরিটিতে আছে, কারণ বেশিরভাগ বড় অটোমেকাররা এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ফক্সওয়াগন এই প্রস্তাবকে বাস্তবসম্মত এবং অর্থনৈতিকভাবে সঠিক বলে অভিহিত করেছে। হাসতেছি আর কি মনে মনে। তারা মনে করে হুট করে সব বন্ধ না করে ধাপে ধাপে এগুলোই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে ফরাসি কোম্পানি রেনো বিশেষ করে খুশি হয়েছে স্মার্ট অ্যাফোর্ডেবল কার্স বা ছোট সাশ্রয়ী গাড়ির ইনিশিয়েটিভ নিয়ে। ইউরোপীয় কমিশনের নতুন প্যাকেজে একটি নতুন সাব ক্যাটাগরি তৈরি করা হয়েছে, যার নাম M1E। এর মানে হলো 4.2 মিটার বা 165.3 ইঞ্চির চেয়ে ছোট গাড়িগুলোর জন্য নিয়মকানুন একটু শিথিল করা হবে, যাতে কোম্পানিগুলো কম দামে গাড়ি বানাতে পারে এবং ক্রেতারা সস্তায় তা ক্রয় করতে পারে। এবার আসি বিএমডব্লিউর কথায়। তাদের অনুভূতিটা কিন্তু মিশ্র। একদিকে তারা খুশি যে 2035 সালের পরেও কম্বাসন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা যাবে, কিন্তু অন্যদিকে কার্বন নিঃসরণ বা CO2 কমানোর ক্ষেত্রে যে নতুন কঠোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেটাকে তারা বলছে সুপারফিশিয়াল ফিক্স বা ভাষা সমাধান। তবুও বিএমডব্লিউ বরাবরই বলে আসছিল যে সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক না, অর্থাৎ শুধু ইভির উপর নির্ভর করাটা বোকামি। আজকের সিদ্ধান্ত তাদের সেই অবস্থানকেই কিন্তু শক্তিশালী করল। মার্সিডিস বেঞ্চের সিইও ওলা কালেনিয়াসও কিছুদিন আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে চিঠি লিখে সতর্ক করেছিলেন যে 2035 সালের টার্গেট অবাস্তব। অর্থাৎ জার্মান জায়ান্টরা জানতো যে শুধু ব্যাটারি দিয়ে দুনিয়া চলবে না। এবার আসি এই পুরো নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারের কাছে, টয়োটা। টানা 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি হচ্ছে কিন্তু এই টয়োটা। এবং মজার ব্যাপার হলো, এই টয়োটাই ছিল একমাত্র কোম্পানি যারা প্রথম থেকেই বলে আসছিল ইলেকট্রিক গাড়ি কিন্তু একমাত্র সমাধান নয়। টয়োটার চেয়ারম্যান আকিও টয়োডা 2024 সালে একটি বিখ্যাত উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির শেয়ার কখনোই 30% বেশি হবে না। বাকি 70% বাজার হাইব্রিড, হাইড্রোজেন এবং প্রচলিত ইঞ্জিনের দখলেই থাকবে। তখন অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করেছিল, বলেছিল টয়োটা পিছিয়ে পড়েছে। কিন্তু আজ দেখুন, আজ ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করেছে আকিও টয়োটার দূরদর্শিতা কতটা নিখুঁত ছিল। চিন্তা করা যায়, এই বছরের শুরুর দিকে তিনি একটি অঙ্ক কষে দেখিয়েছিলেন। তার বিশ্লেষণ অনুযায়ী 9 মিলিয়ন অর্থাৎ 90 লাখ ইলেকট্রিক গাড়ি বা ইভির যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশ দূষণ হয়, তার 27 মিলিয়ন বা 2,70,00,000 হাইব্রিড গাড়ির সমান। হায় হায়, কি অঙ্ক রে ভাই! আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, ইভি তো ধোঁয়া ছাড়ে না। আসলে টয়োটা হিসাব করেছে ব্যাটারি তৈরি করতে যে বিপুল পরিমাণ খনিজ এবং শক্তি খরচ হয় এবং বিদ্যুৎ উৎপাদন করতে যে কার্বন পোড়ানো হয়, সেই সব কিছুর সমষ্টি। তার মতে একটি ইভি যে দূষণ তৈরি করে প্রোডাকশন সহ, সেই একই পরিমাণ দূষণে 3টি হাইব্রিড গাড়ি বানানো সম্ভব। ভাই রে ভাই, কি হিসাব! ইউরোপের আজকের এই সিদ্ধান্ত কার্যত টয়োটার সেই মাল্টি প্যাথওয়ে বা বহুমুখী কৌশলেরই কিন্তু একটা জয়। এখন প্রশ্ন হলো, ইউরোপের এই নতুন নিয়মে আসলে কি বলা হয়েছে? 2035 সালের পর কি সব ধরনের পেট্রোল গাড়ি চলবে? ব্যাপারটা একটু টেকনিক্যাল, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার, কার্বন নিঃসরণ কমানো। ইউরোপের 27টি দেশের গাড়ি কোম্পানিগুলোকে এখন 2021 সালের তুলনায় 90% কার্বন নিঃসরণ কমাতে হবে। আগে টার্গেট ছিল 100%, এখন সেটা কমিয়ে 90%-এ করা হয়েছে। 2, বাকি 10%-এর সমাধান। এই যে 10% ছাড় দেওয়া হলো, এটা পূরণ করা হবে বায়োফুয়েল, সিনথেটিক ফুয়েল এবং লো কার্বন স্টিল ব্যবহারের মাধ্যমে। 3, ইঞ্জিনের ভবিষ্যৎ।
ইউরোপীয় কমিশন স্পষ্ট করে দিয়েছে যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, প্লাগ ইন হাইব্রিড, রেঞ্জ এক্সটেন্ডার এবং মাল্টি হাইব্রিড গাড়িগুলো 2035 সালের পরেও উৎপাদন ও বিক্রি করা যাবে। সহজ কথায় পেট্রোল ইঞ্জিন মরছে না, বরং এটি হাইব্রিড বা সিনথেটিক ফুয়েলের সাথে মিশে নতুন রূপে বেঁচে থাকবে। এই নতুন প্যাকেজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্মল অ্যাফোর্ডেবল কার্স ইনিশিয়েটিভ। ইউরোপ বুঝতে পেরেছে যে বড় বড় দামি ইলেকট্রিক গাড়ি দিয়ে সাধারণ মানুষের মন জয় করা যাবে না, তাই তারা 4.2 মিটারের চেয়ে ছোট গাড়িগুলোর জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। এর ফলে রেনো বা ফক্সওয়াগেনের মতো কোম্পানিগুলো এখন কম দামি ছোট গাড়ি বানাতে উৎসাহিত হবে। এতে কোম্পানিগুলো সুপার ক্রেডিট পাবে, যা তাদের সামগ্রিক কার্বন টার্গেট পূরণে সাহায্য করবে। অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এটা একটা দারুণ খবর। ভবিষ্যতে আমরা ইউরোপের রাস্তায় আরও বেশি সাশ্রয়ী গাড়ি দেখতে পারবো। এই পুরো ঘটনাটা থেকে আসলে আমরা কি শিখলাম? প্রথমত, বাস্তবতা এবং আবেগের মধ্যে পার্থক্য। ভলভো বা কিয়া আবেগের বশবর্তী হয়ে বা খুব দ্রুত মার্কেট ধরার আশায় ইভিতে একেবারে ছাপ দিয়ে দিছিল, কিন্তু মার্সিডিজ, টয়োটা বা বিএমডব্লিউ জানতো যে ইনফ্রাস্ট্রাকচার বা চার্জিং স্টেশন রাতারাতি তৈরি হয় না, সম্ভব না। আর সব মানুষের পক্ষে এখনই ইভি কেনা সম্ভব না। দ্বিতীয়ত, হাইব্রিড টেকনোলজির গুরুত্ব। টয়োটা যে হাইব্রিডের উপর বাজি ধরেছিল সেটা এখন ইউরোপও মেনে নিচ্ছে। সম্পূর্ণ ইলেকট্রিকের চেয়ে হাইব্রিড বা প্লাগ ইন হাইব্রিড অনেক বেশি প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত সমাধান। স্টেলান্টিসও 1 মাস আগে বলেছিল যে 2035 সালের পরেও আইসিই গাড়ি থাকা উচিত। এসিইএ বা ইউরোপিয়ান অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে এটি একটি বাস্তবসম্মত এবং নমনীয় পথ। তবে হ্যাঁ, পরিবেশের কথা ভুলে গেলে চলবে না। 90% কার্বন কমানোর টার্গেট কিন্তু মোটেই সহজ না। এর জন্য কোম্পানিগুলোকে ইঞ্জিনের এফিসিয়েন্সি অনেক বাড়াতে হবে এবং সিনথেটিক ফুয়েলের উপরে অবশ্যই জোর দিতে হবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে ইউরোপে কম্বাসন ইঞ্জিনের কোনো শেষ তারিখ নেই, অন্তত এখনই নয়। যারা পেট্রোল ইঞ্জিনের সাউন্ড, ভাইব্রেশন আর ফিল পছন্দ করেন তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে এটা সুখবর। আর যারা পরিবেশ নিয়ে চিন্তিত তাদের জন্যও এটা মন্দের ভালো, কারণ হাইব্রিড প্রযুক্তি এবং সিনথেটিক ফুয়েল দূষণ কমাতে সাহায্য করবে, কিন্তু অর্থনীতির চাকাকেও সচল রাখবে। এই যুদ্ধে ভলভো হয়তো সাময়িক হতাশ, কিন্তু টয়োটা হাসছে শেষ হাসি। এখন দেখার বিষয় সিনথেটিক ফুয়েল কতটা সস্তা হয় এবং হাইব্রিড গাড়িগুলো আগামী 10 বছরে কতটা উন্নত হয়। ইউরোপের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে ঢেলে দিবেন। আপনারা কি মনে করেন 2035 সালের পর পেট্রোল গাড়ি রাখা উচিত, নাকি জোর করে সব ইলেকট্রিক করে দেওয়া উচিত ছিল? টয়োটার দাবি কি আপনাদের কাছে যৌক্তিক মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা এগুলো জানতে পছন্দ করে। আর অটোমোবাইল দুনিয়ার এমন সব গভীর বিশ্লেষণ, লেটেস্ট আপডেট বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে আপডেট পেতে নোটিফিকেশনটি চাপ দিয়ে দিন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।